সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, বাজেটের পর কাজ শুরু। দেশে হাম সংক্রমণের সাথে নতুন উদ্বেগ, প্রাণঘাতী ডিপথেরিয়া, টিকা কার্যক্রম জোরদারের তাগিদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনায় ইরান প্রসঙ্গ। আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। একনেকে পদ্মা ব্যারেজ সহ মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 5টি ও মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয় 1টি প্রকল্পের। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৬,৬৯৫ কোটি টাকা। এছাড়া পরিকল্পনামন্ত্রী অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 2টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। দেশে হামের ব্যাপক সংক্রমণের মধ্যেই নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে আরেক প্রাণঘাতী রোগ ডিপথেরিয়া। কয়েক জেলায় ডিপথেরিয়া রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই রোগ নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু টিকাদান কার্যক্রম কিছুটা ব্যাহত হয় এটি আবার দেখা দিয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আগাম সতর্কতার পরামর্শ দিয়েছেন তারা। ডিপথেরিয়া মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ। মূলত মানুষের হাঁচি কাশি থেকে বাতাসের মাধ্যমে এই রোগের জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। এতে ক্ষতি হয় শ্বাসতন্ত্রের। নিয়মিত টিকাদানের ফলে দেশে এই রোগটি নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়ায় প্রায় ৭,০০০ আক্রান্ত এবং কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরবর্তীতে টিকাদান কার্যক্রম এবং চিকিৎসা জোরদার হওয়ায় তা কমে আসে। গত বছর রোহিঙ্গা ক্যাম্পে 7 জন ডিপথেরিয়ায় আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যায়। দেশের বিভিন্ন জেলায়ও এই রোগী পাওয়া গেছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশে ডিপথেরিয়া প্রায় শূন্যই হয়ে গিয়েছিল। মিয়ানমারের যারা এসছে আমাদের উদ্বাস্ত হয়ে, রোহিঙ্গাদের আশ্রয়স্থলে ডিপথেরিয়ার প্রথম আউটব্রেকটা হয়। তারপরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ডিপথেরিয়া পাই। আইডিসিআর এর বিজ্ঞানীরা এটা প্রেজেন্ট করছিলেন। দেখা গেল যে বাংলাদেশে বেশ কতগুলো জেলায় আমরা এরকম স্পট পেয়েছি। তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখলে এবং বুস্টার ডোজ দিলে ডিপথেরিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে। হামের ভাইরাসের আনাগোনা কমে গেলে তখন ডিপথেরিয়ার ভাইরাস বিচরণ ক্ষেত্রটা বেশি হবে। ডিপথেরিয়ার ও বুস্টার ডোজ দেওয়া দরকার এবং খুবই দ্রুত ডিপথেরিয়ার টিকা সংগ্রহ করে তাদের বিতরণ করবার জন্য একটা বিস্তারিত পরিকল্পনা করে এখনই 6 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আমাদের ডিপথেরিয়া বুস্টার ডোজ দেওয়া উচিত। স্কুল গোয়িং। শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে ৯৮% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাকি 2% শিশুকেও টিকাদানের আওতায় আনতে কাজ করছে সরকার। সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে 3,80,000 ডোজ পোলিও টিকা প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময় কেন কিছু শিশু হামের টিকার বাইরে ছিল তা তদন্ত করে দেখা হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। দেশে বর্তমানে ভিটামিন এ ক্যাপসুলের সাময়িক ঘাটতি থাকলেও আগামী জুনের মধ্যে তা পূরণ হবে বলেও জানান তিনি। এরপর জুন মাস থেকে 2 ধাপে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, to give the treatment vaccine to the people. আমি personally am not thinking about the previous activities who did the wrong. সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে বুধবার ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি জানান, রাজধানী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা। গত বছরের তুলনায় এবার ঢাকা ও ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। এই কুরবানির চামড়া যাতে ঠিকমতো সংরক্ষিত হয়, লবণ মাখানো হয়, সেটির স্থানীয় প্রশাসন তো তদারকি করবেনই। ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত সচেতন থাকবেন। এই মন্ত্রণালয়ের অনেকগুলি টিম সারা দেশে সক্রিয় থাকবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেঘনাঘাটে অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পান। এ সময় ক্যান্টিনের ভেতরে থাকা ১২ জন দগ্ধ হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের শরীরের ৩ থেকে ৮০% পর্যন্ত পড়ে গেছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। দেশে হামে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, প্রতিটি ছোট্ট সোনামণিদের মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে। এ দায় থেকে কেউ মুক্ত নয়। হাম নিয়ে বিভিন্ন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই সংকটের সময় কাউকে দোষারোপ না করে সমাধান বের করতে হবে বলে মনে করেন তিনি। সরকারের একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়ার কথা দরকার, যেটা আপনি ব্লেম করার থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই ভুল করেছে, এই যে মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে, যে বয়ান তৈরি করা হচ্ছে, এই বয়ান থেকে বের করে এসে একটা সিরিয়াস ক্রিটিক্যাল ডাইসেক্টিং সিচুয়েশনে আসা দরকার। আসলে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন সাডেনলি আউটব্রেকটা হয়েছে। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লায় শিশু রিয়া গোপ সহ 10 জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ পলাতক 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। ট্রাইব্যুনালের একের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারিক প্যানেল বুধবার অভিযোগ গঠনের আদেশ দেয়। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় 10 জন নিহত হয়। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে স্বজন হারানো পরিবারটি। নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান মণ্ডল। গতকাল মঙ্গলবার উপজেলার নাকাইহাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপার পর সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক, মজিদ ও শাহ আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে 25 থেকে 20 জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আনিসুর রহমানের পরিবারের ওপর অতর্কিত হামলা করে। এ সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আনিসুর। এই হামলায় নিহত আনিসুর রহমানের স্ত্রী, বড় ভাই ও ভাবি সহ অন্তত 7 জন আহত হন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 13 মে থেকে আগামী 15 মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। গত অক্টোবরের বাণিজ্য যুদ্ধ স্থগিতের পর এটি হবে 2 নেতার প্রথম বৈঠক। পাশাপাশি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রাষ্ট্রীয় ভোজ সভায় অংশ নেবেন তারা।
বিশেষজ্ঞদের মতে এই সফরের সম্ভাব্য অর্থনৈতিক অর্জন সীমিত। কয়েকটি বাণিজ্য চুক্তি এবং ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থাপনার কিছু কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। আগে থেকেই মূল্যস্ফীতিতে ভুগতে থাকা যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরান বিকল্প পদ্ধতিতে অর্থনীতি চাঙা করার চেষ্টা করছে। ভেঙে পড়া অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। ক্রিপ্টোকারেন্সিকে টিকে থাকার জন্য অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটি। এ বিষয়ে দেখে নেব সহকর্মী ইশরাত সুমার বিশ্লেষণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন কেবল সীমান্ত বা আকাশ সীমায় সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির গুপ্ত জগতেও। এ যুদ্ধ চলাকালে পর্দার আড়ালে ঘটে গেছে এক ডিজিটাল বিপ্লব। অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, চলমান ইরান সংঘাতেও দেশের সাধারণ মানুষ ও শাসক গোষ্ঠী উভয়ের জন্যই ক্রিপ্টোকারেন্সি জীবনকাঠিতে পরিণত হয়েছে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে ইরানের জীবনকাঠিতে পরিণত হলো তা জানার আগে চলুন জেনে নেই এই ক্রিপ্টোকারেন্সি আসলে কি। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। এটি প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার মতো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ডিজিটাল এবং এর বাস্তব কোনো রূপ নেই। এর প্রতিটি লেনদেন অনলাইন ভিত্তিক এবং একটি ব্লকের মতো করে রেকর্ড হয় এবং সার্বজনীনভাবে সংরক্ষিত হয়। বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, সোলানা এবং ডজকয়েন হলো বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে কিছু। এখন প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করে? প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা সহজ এবং এটি শনাক্ত করাও বেশ কঠিন। ইরান সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টো মাইনিংয়ের মাধ্যমে উৎপন্ন বিটকয়েন ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি, তাদের সাথে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে। ইরানের সাধারণ নাগরিকরা স্থানীয় মুদ্রা রিয়ালের পতন এবং মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে বিটকয়েন বা ইউএসডিটির মতো স্টেবল কয়েনে বিনিয়োগ করছেন। আর নোবিটেক্সের মতো দেশীয় এক্সচেঞ্জগুলো সাধারণ মানুষের সঞ্চয় বাঁচাতে এবং মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে ক্রিপ্টো লেনদেনে সহায়তা করছে। ইরানের ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় মাধ্যম হলো দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এই বাহিনী হরমুজ প্রণালীতে ট্রানজিটের জন্য অর্থ প্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে। ক্রিপ্টো লেনদেন পর্যবেক্ষণকারী সংস্থা চেইনালাইসিসের তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চের মধ্যে ইরানের বিভিন্ন মুদ্রা বিনিময় প্ল্যাটফর্মে প্রায় $1 কোটি মূল্যমানের ক্রিপ্টোকারেন্সির লেনদেন হয়েছে। আর এই খাতের বড় অংশই নিয়ন্ত্রণ করছে IRGC। ইরান আরও এক পদ্ধতিতে এই মাধ্যমে লেনদেন করে থাকে। ক্রিপ্টোকারেন্সি জমা করে সেগুলোকে চীনা মুদ্রা রেনমিনবিতে রূপান্তর করে তেহরান। এরপর সেই অর্থ দিয়ে রুশ পণ্য কেনা হয় অথবা এশিয়ার বাজারগুলোতে বাণিজ্য পরিচালনা করা হয়। এভাবেই ইরান একটি বিকল্প আর্থিক ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। তেহরানের এই বিকল্প অর্থনৈতিক পথ বন্ধ করতে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় $50 কোটি সমপরিমাণ ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ডিজিটাল মুদ্রার গোপন ও জটিল জগতে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সতর্ক ইরান এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে মরিয়া যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এক ধরনের গুপ্ত ইঁদুর বিড়াল খেলা চলছে। ফের ভূমিকম্পে কাঁপল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদেশ শহরের কাছে 4.6 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয় এর গভীরতা ছিল 10 কিলোমিটার এবং উৎপত্তি স্থল ছিল তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ABM এহসানুল মামুন।
বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, গঠিত কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে 2026 সালের পরিচালনা পর্ষদ নির্বাচনে সব প্রয়োজনীয় কার্যক্রম তদারকিও সম্পন্ন করবে। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, তাদের হাতে 90 দিন সময় থাকলেও 60 দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান বোর্ড। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, বাজেটের পর কাজ শুরু। দেশে হাম সংক্রমণের সাথে নতুন উদ্বেগ, প্রাণঘাতী ডিপথেরিয়া, টিকা কার্যক্রম জোরদারের তাগিদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনায় ইরান প্রসঙ্গ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।